উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল। সকাল পর্যন্ত শক্তি ধরে অতিক্রম করবে স্থলভাগ। পরিস্থিতি মোকাবিলায় নানা প্রস্তুতি। ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত, উড়ে গেছে ঘরের চালা। পটুয়াখালী ও সাতক্ষীরায় 2 জনের মৃত্যু। আমি আমার জীবনে এরকম ঘূর্ণিঝড় আর কখনো দেখিনি। প্রচুর ঝড় বৃষ্টি, তাই আশ্রয়কেন্দ্রে আছি, এখন নিরাপত্তায় আছি। কৃষি জমি ও জলাশয় দখলে মেতেছে নর্থ সাউথ গ্রুপ। বালু ভরাট করে প্লট বিক্রি। বিশেষ বাহিনীর ভয়ে প্রতিবাদে সাহস পান না এলাকাবাসী। অর্থ সংকটের মধ্যে ডিসিইউএনওদের জন্য কেনা হচ্ছে বিলাসবহুল গাড়ি। খরচ 381 কোটি টাকার বেশি। সরকারকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ। এবং একের পর এক বেরিয়ে আসছে বেনজিরের সম্পদ। 119 স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ আদালতে। ক্রয় প্রক্রিয়া শুরু করেছে দুদক। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। শক্তি ধরে রেখে ধীর গতিতে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল, যা লন্ড ভন্ড করে দিচ্ছে মোংলা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী সহ বেশ কয়েকটি উপকূলীয় জেলা। সকাল পর্যন্ত এই তাণ্ডব চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর উপকূলবাসীর সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ফজলে আদিত্যকে সঙ্গে নিয়ে এম এ আজিমের রিপোর্ট। রোববার সন্ধ্যার পর বৃষ্টি, প্রবল বাতাস আর জলোচ্ছ্বাস নিয়ে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল, যার তাণ্ডবে উপড়ে পড়ে গাছ, বাঁধ ভেঙে ভাসিয়ে নেয় ঘরবাড়ি, ফসলের ক্ষেত, মাছের ঘে। আবহাওয়া অধিদপ্তর বলছে, স্থলভাগ অতিক্রম করলেও দুর্বল হচ্ছে না ঘূর্ণিঝড়টি। স্থল নিম্নচাপ আকারে বিস্তৃত হবে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত। এই রিমেল এখন পর্যন্ত এই কালকের সকাল নাগাদ পর্যন্ত শক্তিমাত্রা অক্ষুণ্ণ রেখে সে তার জার্নি সমাপন করবে বলে আমরা আশঙ্কা করছি। ঝড় থেমে গেলেও সোমবার দিনভর সারা দেশে দমকা হাওয়া আর বৃষ্টির আভাস দিয়েছেন তারা। যে সাথে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া থাকবে এবং ভারী বৃষ্টিপাত থাকবে এবং আগামীকাল সারা দেশেই প্রায় থেমে থেমে বৃষ্টি হবে। কোথাও কোথাও দমকা বাতাস বা ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতির কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। মালামালগুলি যেগুলি আমাদের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজন হবে, যেগুলো আমরা ইতিমধ্যে তাদেরকে পৌঁছে দিয়েছি এবং বাড়তি কি লাগে এই জন্য আমরা প্রতিনিয়ত আমাদের আপনাদের দুর্যোগ মন্ত্রণালয় সচিবালয় আমাদের সচিবের নেতৃত্বে কাজ করতেছে। ঘূর্ণিঝড় রিমালের বডি মুভমেন্ট গতি ঘন্টায় 18 কিলোমিটার, যার বাতাসের গতিবেগ ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। উপকূলে তাণ্ডব চালাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। এ নিয়ে আরো জানাচ্ছেন ফখরুল ইসলাম। ঘূর্ণিঝড় রিমাল সুপার সাইক্লোন না হলেও এটি যে তাণ্ডব দেখাচ্ছে সমুদ্র উপকূল এলাকায়, সবচেয়ে বেশি ভয়াবহ একটি পরিস্থিতি। এবং আমরা ঠিক রাত 1টা বাজে এটি কুয়াকাটার যে সমুদ্র সৈকত এলাকা আমরা রয়েছি, পানির যে উচ্চতা সেটি 7 থেকে 8 ফিট বেড়ে গিয়েছে। আমরা বাতাসের যে গতিবেগ এবং এখানকার ঘর বাড়িগুলো লণ্ডভণ্ড করে দিয়ে গেছে সেটি ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই। এবং গাছপালা সবকিছু কিন্তু লণ্ডভণ্ড করে দিয়ে গেছে এবং এখানকার সাধারণ মানুষের জীবনকেও কিন্তু সর্বশান্ত করে দিয়ে গেছে। সুপার সাইক্লোন না হলেও ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব অনেকটাই ভয়াবহ। এবং এখানকার যে আমরা একদম সমুদ্রের পাড়ে রয়েছি, সেই পাড় বরাবর সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গিয়েছে। সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবী যারা আছেন, একটু কথা বলতে চাই, কি পরিস্থিতি, পানির উচ্চতা কতটা বেড়েছে একটু বলবেন আমাদের। দর্শক, পানির উচ্চতা আগের থেকে অনেকটা বেড়েছে। আমরা দেখতে পেরেছি এখন রাত প্রায় 1টা বেজেছে। আমরা বাসা থেকে চলে এসেছি। বাসা থেকে আমরা আমাদের মা বাবা ভাই বোন যারা ছিল তারা আশ্রয় কেন্দ্রে চলে এসেছি। এরকম ঘূর্ণিঝড় আমরা এর আগে দেখেছেন? আমি আমার জীবনে এরকম ঘূর্ণিঝড় আর কখনো দেখিনি, তবে শুনেছি 2007 সালে সিওডর হয়েছিল, তবে সেটা আমি দেখিনি। তখন আমি নোয়াখালীতে লেখাপড়া করি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আরো বেশ কিছু সাধারণ মানুষের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। একটু যদি আসেন আপনারা একটু। সুপার সাইক্লোন না হলেও ঘূর্ণিঝড় রিমাল, সেই রিমালের তাণ্ডব আসলে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে? ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি এবং এরকম ঘূর্ণিঝড় আমরা আগে থেকে এখনো দেখিনি। এই যে অনেকদিন এরকম ঝড় এই মাত্র প্রথম দেখলাম। এবং আপনি তো কাজ করছেন, কি পরিস্থিতি, পানির উচ্চতা কতটা বেড়েছে, কতটা লণ্ডভণ্ড হয়েছে?
হয়েছে? স্বাভাবিক জোয়ার হচ্ছে 5 থেকে 60 ফুট পানির বুকে উচ্চতা বাড়ছে আপনাদের দেখি ঘটনাস্থলে। তা আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্য আগে দেওয়া হয়েছে আগাম তথ্য, তাই সে অনুযায়ী পানিটা হয়ে গেছে অলরেডি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে এই এলাকার মানুষ অর্থাৎ কুয়াকাটা, খেপুপাড়া, মোংলার উপর দিয়ে ভয়াবহ তাণ্ডব বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় রিমালের। এখানকার সাধারণ মানুষ বলছেন তাদের ঘর বাড়ি তছনছ করে এই ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডব চালিয়ে তাদের জীবনকে সর্বশান্ত করে দিয়েছে। ইসলাম, দেশ টিভি, কুয়াকাটা। প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসে বিভিন্ন এলাকায় ভেঙে গেছে বাঁধ। এতে প্লাবিত হয়েছে বেশ কিছু গ্রাম। প্রবল ঝড়ে ভেঙে পড়েছে গাছপালা, উড়ে গেছে ঘরের চালা। প্রাণ বাঁচাতে সাইক্লোন শেল্টারে অবস্থান নেয় অনেকে, সেখানে ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে। এদিকে ঘূর্ণিঝড়ে পটুয়াখালী ও সাতক্ষীরায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্র আরো জানাচ্ছেন আপন অপু। রোববার রাত 9টার দিকে উপকূলে শুরু হয় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ রূপ ধারণ করে পরিস্থিতি। তুমুল বর্ষণ আর প্রবল ঝড়ে উপড়ে যায় গাছপালা, উড়ে যায় ঘরের চালা। পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সমুদ্রে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে 5 থেকে 6 ফুট। বেড়ি বাঁধ ভেঙে জোয়ারের পানিতে তলিয়ে গেছে 24টি গ্রাম। ভোলার মনপুরা, দৌলত খান ও চরফ্যাশনে বাঁধ ধসে প্লাবিত হয়েছে অন্তত 25 গ্রাম। মেঘনার পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। উপকূলের 38,000 মানুষকে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। ঝড় তুফান হইতে আছে, এই গরু আসিল আছে, আমরা এই কথা আমরা নিরাপত্তার লেগে আমরা আইসি সাইকেল সেন্টারে। প্রচুর ঝড় বৃষ্টি, তাই আশ্রয় কেন্দ্রে আছি, এখন নিরাপত্তায় আছি। চট্টগ্রামে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে প্রায় 10,000 মানুষকে। এছাড়া রাতভর চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক। কিন্তু ব্যাপকভাবে আমরা মাইকিং করছি এখান থেকে যেন ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করছে, যে আকবরশা, ফিরোজশা, মতি ঝর্ণা এলাকা, সেখান থেকে যেন বাসিন্দারা সরে যায়। এখানে কিন্তু হাজার হাজার মানুষ বসবাস করছে, তো এর মধ্যে উল্লেখযোগ্য অংশই কিন্তু আমরা সরিয়ে নিয়েছি। ঘূর্ণিঝড় রিমাল থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রে বাগেরহাটের 70,000 মানুষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে তীব্র ঝড়ো হওয়ায় বাগেরহাটের 5 লক্ষাধিক মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মোংলা, শরণখোলা ও মোরেলগঞ্জে বাতাসের চাপ সবচেয়ে বেশি। রাত বাড়তে থাকায় দমকা হাওয়াও বাড়ে পুরো জেলায়। এদিকে পটুয়াখালীতে পানির স্রোতে ভেসে গিয়ে 1 জন এবং সাতক্ষীরায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে 1 ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। নানা দুর্যোগ সঙ্গী করেই জীবন কাটছে উপকূলের মানুষের। স্থানীয়রা বলছেন সম্প্রতি যেসব ঘূর্ণিঝড় হয়েছে তার মধ্যে রিমালই ভয়াবহ। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের নানা ক্ষয়ক্ষতির কথাও জানান তারা। আরো জানাচ্ছেন আহাদ চৌধুরী। প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ সঙ্গী করেই জীবন কাটছে উপকূলের মানুষের। স্মরণকালের মধ্যে সিডর, আইলার মতো বিপর্যয়ে পড়তে হয়েছে তাদের। সবশেষ দুর্যোগ ঘূর্ণিঝড় রিমাল। স্থানীয়রা বলছেন সম্প্রতি যেসব ঘূর্ণিঝড় হয়েছে তার মধ্যে রিমালই ভয়াবহ। খুবই খারাপ। দুপুরের সময় তো পানি উঠছে দোকানের মধ্যে কোমরমান। চিররের পরে এরকম আর হয় নাই, আজকের এরকম হচ্ছে। আর দ্বিতীয়ত অনেক গাছগাছরা ভেঙে পড়েছে, ঘর দুয়ার গাছ পড়েছে অনেক কিছু। এই রাস্তায় যে দাঁড়াই এখন কথা বলতেছি, আপনি বলতেছেন এরকম কোনো পথ থাকতো না। বাসা থেকে আমরা আমাদের মা বাবা ভাই বোন যারা ছিল তারা আশ্রয় কেন্দ্রে চলে এসেছি। আমি আমার জীবনে এরকম ঘূর্ণিঝড় কখনো দেখিনি, তবে শুনেছি 2007 সালে সিডর হয়েছিল, তবে সেটা আমি দেখিনি। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে নানা ক্ষয়ক্ষতির কথাও জানান তারা। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি এবং এরকম ঘূর্ণিঝড় আমরা আগে থেকে এখনো দেখিনি। এই যে অনেকদিন এই এরকম ঝড় এই মাত্র প্রথম দেখলাম। স্বাভাবিক জোয়ার হচ্ছে 5 থেকে 60 ফুট পানির বুকে উচ্চতা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্য আগে দেওয়া হয়েছে আগাম তথ্য, তাই সে অনুযায়ী পানিটা হয়ে গেছে। একের পর এক দুর্যোগে বিধ্বস্ত উপকূল। আগের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন এক ঘূর্ণিঝড় ভোগান্তি আরও বাড়াবে বলেই জানিয়েছে উপকূলবাসী। আহাদ চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড উপকূলীয় অঞ্চল। সবশেষ পরিস্থিতি জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, আপনি জানাবেন উপকূলে রিমালের তাণ্ডবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কি পরিস্থিতি দেখছেন এখন জানাবেন। লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল আমাদের
বাগেরহাট পুরো জেলা জুড়ে। এরপরে রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণ এবং ঝড়ো বাতাসের পরিমাণ কিন্তু বাড়তে শুরু করে। আমরা সকাল থেকে যেটা দেখেছি, সকালেও কিন্তু প্রচন্ড বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইছে আমাদের এই অঞ্চলে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ যদি আমি বলি, সেটা হচ্ছে প্রচন্ড রকমের যে জলোচ্ছ্বাস হয়েছে, জলোচ্ছ্বাসে বিপুল পরিমাণ বাগেরহাটের মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যে খবর পেয়েছি, শরণখোলা, মোংলা, মোড়লগঞ্জ, রামপাল, কচুয়া সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের উপর অসংখ্য গাছ পড়েছে, গাছ উপরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত 1 থেকে 2,000 পরিবার কিন্তু এখন পানিবন্দী রয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভাঙার খবর পেয়েছি আমরা। বাগেরহাট সদর উপজেলার চরগ্রাম এলাকায় অন্তত 3টি জায়গা থেকে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের খবর পেয়েছি। এছাড়া শরণখোলা উপজেলার রায়ন্দা ইউনিয়নের রাজোর নামের একটি স্থান থেকে বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে লোকালয়ে এবং সেখানেও প্রায় 5 শতাধিক পরিবার পানিবন্দী রয়েছে। এছাড়া এই সকালে আমরা ভৈরব নদীর তীরে ঘুরেছি। ভৈরব নদীর তীরে অন্তত 4 থেকে 5 ফুট পানি বৃদ্ধি পেয়েছে, যেটা এই পর্যন্ত সর্বোচ্চ পানি বৃদ্ধি পাওয়া বলছেন স্থানীয়রা। এছাড়া সদর উপজেলার কারাপাড়া ইউনিয়নের মাঝিডাঙ্গা এলাকা কিন্তু প্লাবিত হয়েছে এই পানিতে এবং সেখানে অন্তত 150 পরিবার পানিবন্দী রয়েছে। শুধু আমি যেটা বললাম এসব এলাকা নয়, বাগেরহাটের প্রতিটি এলাকায় কিন্তু এরকম প্রচন্ড বৃষ্টি এবং মানুষ পানিবন্দী রয়েছে। সবকিছু মিলে এবারের ঝড়ে যে অবস্থা হয়েছে, এই পরিস্থিতি আগে কখনো বাগেরহাটবাসী দেখেনি। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ। সোহান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, উপকূলে রিমালের তাণ্ডবে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সোহান। দর্শক, উপকূলে তাণ্ডব চালিয়ে দ্রুত এগুচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। সবশেষ পরিস্থিতি জানাতে সাতক্ষীরা থেকে সহকর্মী শরীফুল্লাহ কায়েসের সুমন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সুমন, সাতক্ষীরায় ঘূর্ণিঝড় রিমালের কি পরিমাণ ক্ষতি হয়েছে বিস্তারিত জানাবেন। লিনিয়া, আপনি জানেন যে সারা রাত কিন্তু রেমালের তাণ্ডব চলেছে সাতক্ষীরার উপকূল জুড়ে। একেবারে সারা রাত যে দীর্ঘস্থায়ী ঝড়, দীর্ঘদিন পর সাতক্ষীরার উপকূলবাসী দেখলো এই দুর্যোগ। এখনো পর্যন্ত সর্বশেষ আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি যেটি জানালেন সেটি হচ্ছে একজন গতকাল রাতে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় একজন বয়োবৃদ্ধ মানুষ, তিনি কিন্তু যাওয়ার পথে কিন্তু মৃত্যুবরণ করেন। তিনি পড়ে যেয়ে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। এছাড়া এখনো পর্যন্ত হতাহত সহ ক্ষয়ক্ষতির কোনো তালিকা এখনো পর্যন্ত জেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা যে কার্যালয় আমাদেরকে কোনো কিছু দেয়নি। কিন্তু আমরা এত বেশি এখনো পর্যন্ত ঝড় এবং ঝড়ো হাওয়া, একই সাথে তুমুল বৃষ্টি, আমরা মানে নির্ঘুম রাত কাটানো সংবাদকর্মীরা আমরা আসলে কোনো দিকেই এখনো পর্যন্ত যাওয়ার পথটি পাচ্ছি না। চারিদিকে গাছপালা ভেঙে পড়েছে, রাস্তাঘাট প্লাবিত। আমরা একটু এখানকার স্থানীয় একজনের সাথে কথা বলতে চাই। তিনি, আপনার বাড়ি ঘরের কি অবস্থা, কোথা থেকে এলেন আপনি? আমি নীলডুমের থেকে বুড়িগলানি গ্রাম, ওখান থেকে আসছি। আপনার বাড়ি ঘরের কি অবস্থা? বাড়ি ঘরে কিছু অ্যালবেস্টার ভেঙেছে, আংশিক ক্ষতি হয়েছে, ঘর বাড়িতে আবার হাঁস মুরগিরও কিছু ক্ষতি হয়েছে। এবং রাতে কোথায় ছিলেন? আমরা কেউ কেউ বাড়িতে ছিলাম আর কেউ কেউ ওই কি বলে, উনি আসলে কথা বলতে পারছেন না লিনিয়া। আমি আরেকজনের সাথে কথা বলতে চেষ্টা করছি। আপনার বাড়ি কোথায়, কি অবস্থা এই এলাকার? এই দেখতেছেন অবস্থা তো এই অবস্থা, গাছগাছলা পড়েছে,
গাছপালা পড়ে গিয়েছে। সামগ্রিকভাবে আসলে এখনো পর্যন্ত বৃষ্টি এবং ঝড় কোনোটাই থামেনি। এত দীর্ঘস্থায়ী ঝড় বৃষ্টি আসলে অনেকদিন পর। আমি একটু দেখানোর চেষ্টা করছি, চারিদিকে কিন্তু থই থই পানি এবং আসলে মুভ করাই খুব কঠিন হয়ে যাচ্ছে এই অবস্থা। এবং প্রশাসন যেটি বলছে যে এই বৃষ্টি থামলেই পরিস্থিতি জানানো সম্ভব হবে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ড দুই একটি ওভারফ্লো হওয়া ছাড়া এখনো পর্যন্ত ভেঙেছে এটি এখনো তারা বলতে নারাজ। তবে গতকাল যেটি গাবুরার মেগা প্রকল্পের টেকসই বেড়িবাঁধ, সেই টেকসই বেড়িবাঁধের রিং বাঁধ কিন্তু ভেঙে প্লাবিত হয়েছে। এছাড়া সামগ্রিক পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত দেখানোর মতো পর্যায়ে আমরা পৌঁছতে পারিনি। এটি হচ্ছে সবথেকে বড় বাস্তবতা। লিনিয়া, এই ছিল সর্বশেষ। সুমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুমন। নর্থ সাউথ গ্রুপ, যাদের প্রধান কাজ হাউজিং এর নামে কৃষি জমি, খালবিল ও জলাশয় দখল, প্রতারণা আর শক্তি প্রয়োগ করে জমিতে বালু ভরাট করে প্লট আকারে বিক্রি চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তাদের বিশেষ বাহিনীর ভয়ে প্রতিবাদ করতেও সাহস পায় না এলাকার মানুষ। নর্থ সাউথ গ্রুপের জমি দখল ও প্রতারণা নিয়ে মাইনুদ্দিন আরিফের 2 পর্ব ধারাবাহিকের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন সজীব রহমান। নর্থ সাউথ গ্রিন সিটিতে ঢুকতেই বাধার মুখে পড়তে হয় দেশ টিভি টিমকে। ভেতরে ঢুকেই দেখা যায় বিশাল এক সাম্রাজ্য গড়েছে এই প্রতিষ্ঠানটি, যার বেশিরভাগই দখল করা। স্যারের সাথে কথা বলতে হবে ভাই, টাকা না দিয়ে আর কি মানে এই কাজ করতেছে। জায়গায় আছে 5 কাঠা, এটা বালু ফালাই দিছে। জমি আমাদের, কাগজ টাগজ আমাদের, সবকিছু আমাদের, ঠিক আছে, খালি যখন সবই আছে, কিন্তু আমাদের নাজি গিয়ে সবকিছু করছে। নর্থ সাউথ গ্রিন সিটি নামে পূর্বাচল রাজুক নিউ সিটির পাশে ভুলতা এলাকার শান্তিনগর, কৈরাবো, সোনাবো, মিরকিরিসাও, মাঝিপাড়া এবং মাছিপুর মৌজার বিশাল এলাকা দখলে নিয়েছে তারা। সাধারণ মানুষের 3 ফসলি জমি এবং জলাশয় দখল করে এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে নর্থ সাউথ গ্রুপ, যেটির নাম দেওয়া হয়েছে গ্রিন সিটি। আর এই গ্রিন সিটিতে এখন 3 কাঠা, 5 কাঠা এবং 7 কাঠা আয়তনের প্লট বিক্রি করছে এই ভূমিদস্যুরা। অভিযোগ রয়েছে নর্থ সাউথ গ্রুপ প্রথমে নিজেরা কিছু জায়গা কিনলেও বেশিরভাগই দখল করা। আইনের তোয়াক্কা না করে 3 ফসলি জমিতে দিনে এবং রাতে সমানতালে বালু ভরাট করে চলছে ভূমিদস্যু প্রতিষ্ঠানটি। আমাদের জায়গা তো বালু ফেলছে, রাতের আধারে ফলায়, দিনে ফলায় না, এরা এগুলি করে ভরতেছে। আর জমি দখলের জন্য গড়ে তোলা হয়েছে 50 জনের বিশেষ বাহিনী। কেউ প্রতিবাদ করলেই ঝাঁপিয়ে পড়ে তারা। দেওয়া হয় মিথ্যা মামলা। মাঝি বেড়া হনাবো আহুয়াবো 50টা ফলাবান ফালে আমাকে গেটের ভিতরে গেট করে লাইছে, গেটের ভিতরে যাইতে দেয় না। বয়বর্তী দেখায় মানুষের দল আছে গো, ক্যাটার ফালে বহুত মানুষ পাশে আছে। উল্টা মামলা দিয়ে এবং মানুষে জেল টেল দিয়ে মানুষের দূরের মধ্যে রাখছে। এসব বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী খানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি তাকে। প্রতিষ্ঠানটির অফিসে গিয়ে জমি দখল এবং গ্রাহকদের সঙ্গে প্রতারণা নিয়ে কথা হয় এক প্রকল্প পরিচালক ও কয়েকজন কর্মকর্তার সঙ্গে। পরিবেশের ছাড়পত্র পেয়েছেন আপনারা? কৃষি জমি থেকে ইন্ডাস্ট্রি বললাম না, একটা কোম্পানি যখন শুরু করে আপনার মিনিমাম একটা মিনিমাম একটা প্রপার্টি তৈরি হইতে হয়। আমরা তো করব হলো আবাসিক। আবাসিক আসে নাই, তাহলে আবাসিকটা আপনি ভরাট করছেন কিভাবে? অবৈধ কর্মকাণ্ডে বন্ধে রাজুক প্রতিষ্ঠানটিকে চিঠি দিলেও আমলে নেয়নি তারা। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান রাজুক মুখপাত্র আশরাফুল ইসলাম। নগর পরিকল্পনা শাখা থেকে একটা পরিদর্শন টিম প্রকল্প এলাকা পরিদর্শন করবে এবং এ ধরনের যদি ব্যত্যয় কিছু পাওয়া যায় এবং কর্তৃপক্ষের আওতাধীন এলাকার অভ্যন্তর হয়, সেখানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সেখানে উচ্ছেদ কার্যক্রম সহ অন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সরকারি অসাধু কর্মকর্তাদের যোগ সাজসেই নর্থ সাউথ গ্রুপ এমন অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকার মানুষের। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। দেশে চলমান আর্থিক সংকটের মধ্যে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য প্রায় 381 কোটি 58 লাখ টাকায় 261 নতুন জিপ গাড়ি কেনা হচ্ছে। গত 15 মে বেশ গোপনীয়তার সঙ্গে এজেন্ডাভুক্ত না করে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হয় যানবাহন অধিদপ্তরের গাড়ি কেনা
চাহিদাপত্র। সেখানে অনুমোদন পাওয়ার পর মেলে প্রধানমন্ত্রী চূড়ান্ত অনুমোদন। বিস্তারিত আমেনা প্রণামের প্রতিবেদন। করোনা মহামারী, ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে অর্থনৈতিক মন্দার ঢেউ বইছে দেশে। ব্যাংকের নাজুক দশা, রিজার্ভ কমার সঙ্গে আছে চরম ডলার সংকটও। মোটামুটি স্পষ্ট, আসছে বাজেট হবে সংকোচনমূলক, কিন্তু এরই মধ্যে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য কেনা হচ্ছে বিলাসবহুল 261টি গাড়ি। এর মধ্যে ডিসিদের জন্য 61 আর ইউএনওদের জন্য 200টি গাড়ি বরাদ্দ করা হয়েছে। প্রতিটি জিপের দাম ধরা হয়েছে 1,45,00,000 টাকা। এর জন্য মন্ত্রণালয় বরাদ্দ দিচ্ছে 381 কোটি টাকা। গেল বছরের নভেম্বরে এ গাড়ি কেনার বিষয়টি অনুমোদন না করে ফিরিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে। এরপর 15 মে বেশ গোপনীয়তার সঙ্গে এজেন্ডাভুক্ত না করে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হয় প্রস্তাবনা। সেখানে অনুমোদন পাওয়ার পর মেলে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন। মিৎসুবিশি পাজেরো স্পোর্ট কিউএক্স জিপের 461টি গাড়ি ক্রয়ের সরকারের কাছে 672 কোটি 34 লাখ টাকা চাওয়া হলেও মন্ত্রণালয় বরাদ্দ দিচ্ছে প্রায় অর্ধেক পরিমাণ টাকা। পরিকল্পনা মন্ত্রী বলছেন, অযথা দামি গাড়ি কেনা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। একজন জেলা প্রশাসকের নাম যেহেতু বললেন এখানে পদবি দিয়ে, তাদেরও ঘোরাফেরা দরকার আছে। কাদেরকে দিচ্ছে, কি গাড়ি দিচ্ছে, এগুলো নিউজ করেন। যার অলরেডি গাড়ি আছে তাদেরকে সরকার দিচ্ছে কিনা থাকলে নিউজ করেন, এবং পদমর্যাদা অনুযায়ী যদি তাকে মার্সিডিজ বেঞ্জ দিয়ে দেয়, পোর্শ দিয়ে দেয়, সেগুলো পড়েন। কাজের গাড়ি যদি দেয়, এগুলো নিয়ে আমি তো মনে করি আপত্তির কিছু নাই। অর্থনৈতিক সংকটের এই সময়ে সরকারকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ এই অর্থনীতিবিদের। প্রশাসনের ব্যয় কমানো, প্রয়োজন হলে প্রশাসনের নতুন রিক্রুটমেন্ট বন্ধ করা যথেষ্ট। প্রশাসনের ব্যক্তি আর এদের ডিসিদের পেছনে, ইউএনের পেছনে এই সমস্ত নতুন গাড়ি কেনার কোনো দরকার নাই। আমার মনে হয় যা আছে এটা চলুক। এই যদি সে কৃচ্ছতা সাধন না করে ডিফিকাল্ট হবে, কারণ এইটার বোঝাটা, করের বোঝা সাধারণ মানুষের উপরে গিয়ে পড়বে। বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি নাজুক থাকায় সরকারকে ব্যয় কমানোর পরামর্শ দেন সাবেক গভর্নর। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। জমে উঠেছে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা, গণসংযোগ ও উত্থান বৈঠকে ব্যস্ত প্রার্থীরা। প্রতিশ্রুতিতে বিশ্বাস নেই ভোটারের। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী সন্তানদের নামে থাকা আরও 119টি স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার দায়রা জজ আশামস জগলুল হোসেন দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার এই নির্দেশ দেন। জব্দের নির্দেশের পর সাবেক এআইজিপির সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। 34 বছর 7 মাসের চাকুরি জীবনে সাবেক আইজিপি বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় করেন 1,84,89,000 টাকা, কিন্তু সম্পত্তির মালিক হয়েছেন কয়েকশো গুণ বেশি। সেসব সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জে ইকো রিসোর্ট, স্ত্রী ও 2 মেয়ের নামে 6 কোম্পানি, ঢাকার অভিজাত এলাকায় দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছে বিঘার পর বিঘা জমি। শুধু 5 প্রতিষ্ঠানেই বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি। সম্প্রতি বেনজির আহমেদের সম্পদ কেনার 83 দলিল ও 33 ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী ও মেয়ের নামে থাকা ব্যাংক হিসাবগুলোও অবরুদ্ধ করতে আদালত আদেশ দেন। রোববার সাবেক আইজিপি তার স্ত্রী ও 2 মেয়ের 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিয়েছেন আদালত। আজকেও অনুসন্ধানকারী টিম এবং অনুসন্ধানকারী কর্মকর্তা বেনজির আহমেদের 119টা দলিলের সম্পত্তি ক্রয় করার জন্য, এবং সেই সাথে ওনার একটা সঞ্চয়ী হিসাব, 3টে বিও অ্যাকাউন্ট, ওনাদের নামে 100% মালিকানাধীন 4টি কোম্পানি এবং ওনাদের শেয়ার বা মালিকানা আছে এরকম আরও 15টি প্রতিষ্ঠানের ওনাদের অংশ অবরুদ্ধ করার জন্য দরখাস্ত দিয়েছে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন, নথি পর্যালোচনা করেছেন এবং 23 তারিখের আদেশের ধারাবাহিকতা আজকেও সেই সমস্ত সম্পত্তিসমূহ ক্রয় এবং ফ্রিজ করার জন্য আদেশ দিয়েছেন। এসব প্রেক্ষাপটে দুদক আইনজীবী খুরশিদ আলম খান জানান, সাবেক আইজিপি বেনজিরের সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে। অনুসন্ধানটা চলমানেরই একটি অংশ হলো আদালতে আবেদন এবং ফ্রিজ অর্ডারের আমাদের
এফআইআর ছিল, যেটা আদালত সদয় হয়ে বিবেচনা করে আমাদেরকে দিয়েছে। আদালত একটা জায়গায় বলে দিয়েছে, এই ফ্রিজ আদেশ যদি আমি এখন না করি, পরবর্তীতে যদি এগুলো রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত হয়, তাহলে প্রপার্টি বেহাত হয়ে যেতে পারে। তদন্ত চলাকালে সাবেক আইজিপির আরো সম্পদ বা ব্যাংক হিসাব সামনে এলে সেসবও জব্দ করবে দুদক। অনুসন্ধান কাজ চলাকালীন সময় যদি আরো কোনো প্রপার্টি আসে বা আরো কোনো যদি ব্যাংক অ্যাকাউন্ট আসে, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী দল যদি মনে করে সেটা জব্দ করা উচিত, সেইগুলোর জন্য নতুন করে তারা আবেদন করতে পারবে, আইনি কোনো বাধা নাই। কমিশন তদন্তকারী দলের রিপোর্ট যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে মামলা হবে কিনা, জানান খুরশিদ আলম খান। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। তৃতীয় ধাপের উপনির্বাচন ঘিরে জমে উঠেছে ভোলার লালমোহন ও তজুমুদ্দিন উপজেলার ভোটের মাঠ। গণসংযোগ, উঠান বৈঠক আর প্রচারণায় প্রার্থীদের ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ। তবে হিসেব কষে জনপ্রতিনিধি বাছে রায় দিবেন ভোটাররা। এদিকে ফেনীতেও 2 উপজেলায় চলছে জমজমাট প্রচারণা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা ইসলাম। তৃতীয় ধাপের ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তাপ ছড়াচ্ছে ভোলার লালমোহন ও তজুমুদ্দিন উপজেলায়। 2 উপজেলায় ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন 24 প্রার্থী। লালমোহন উপজেলায় চেয়ারম্যান পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে 7 প্রার্থীর মধ্যে। এর মধ্যে 4 জনই ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন। অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিজয়ের ব্যাপারে আশাবাদী তারা। আমি এই দায়িত্ব পালন করতে গিয়ে তাদের সাথে আমার যে আর্থিক সম্পর্ক সৃষ্টি হয়েছে, তার উপর ভিত্তি করে আমি অনুভব করেছি এই অঞ্চলের মানুষকে আমি আরও বৃহত্তর পরিসরে তাদেরকে সেবা দিতে পারি। সেই কারণেই আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং ব্যাপক সাড়া আমি ভোটারদের কাছ থেকে পাচ্ছি। আমার খুব কাছাকাছি পাই, আমি তাদের খুবই ভালোবাসি। দেখানো ভালোবাসা না, মানুষ সহজে আমার সাথে যে কোনো সমস্যা নিয়ে কথা বলতে পারে। ভোটাররা প্রতিশ্রুতিতে বিশ্বাসী নন, তারা চান যোগ্য প্রার্থী। তাই সুষ্ঠু নির্বাচন হলে পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন তারা। এবার আমি নতুন ভোটার হয়েছি, এবার ভোট দিতে যাব, যাকে আমার ভালো লাগবে তাকে আমি ভোট দেব। উন্নয়ন করবো, হ্যাঁ আমরা চাই। সুষ্ঠু নির্বাচন হইলে আমরা ভোট দিতে যাইতে পারবো। আমরা নিজেদের ভোটটা নিজের কেন্দ্রে দেওয়ার মতো উপযুক্ত লোককে দেওয়ার মতো শক্তি আমরা চাই। 5 স্তরের নিরাপত্তায় ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্নের কথা জানান সহকারী রিটার্নিং অফিসার। আমরা একেবারেই স্বচ্ছ, সুন্দর এবং সুষ্ঠু একটা নির্বাচন করার জন্য যা যা কিছু দরকার, সার্বিক নিরাপত্তা থেকে শুরু করে আমাদের প্রশিক্ষণ, আমাদের কেন্দ্র ব্যবস্থাপনা সবগুলো আমরা সেভাবেই নিয়েছি, যাতে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আমরা উপহার দিতে পারি। এদিকে আগামী 29 মে ফেনীর সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই 3 উপজেলায় চেয়ারম্যান পদে 8, ভাইস চেয়ারম্যান পদে 6 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 29 মে হবে তৃতীয় ধাপের উপনির্বাচনের ভোট গ্রহণ। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। It's gone away, they win. And it's a purple wave. 10 বছরের অপেক্ষার অবসান, আইপিএল এর তৃতীয় শিরোপা জিতল কলকাতা। এক পেশে ফাইনালে হায়দ্রাবাদকে হারালো 8 উইকেটে। 4 দিন পেরিয়ে গেলেও এখনও পাওয়া যায়নি এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডিত কোনো অংশ। জোর তদন্ত চালাচ্ছে 2 দেশের আইনশৃঙ্খলা বাহিনী। হত্যার রহস্যের জট খুলতে কলকাতায় ব্যস্ত সময় পার করছে হারুনুর রশিদের নেতৃত্বে ডিবির 3 সদস্যের প্রতিনিধি দল। গ্রেফতার আসামিদের তথ্য ও তদন্ত করে দ্রুত আনারের খণ্ডিত মরদেহ উদ্ধারের বিষয়ে আশাবাদী ডিবি প্রধান। বিস্তারিত শাহাদাত নিশাদ রিপোর্টে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে চলছে তোলপাড়। খণ্ডিত লাশ উদ্ধারে কলকাতায় অভিযান চালাচ্ছে পুলিশ। রোববার সকাল থেকে প্রায় 4 ঘন্টা ধরে সাতুলিয়া এলাকায় অভিযান চালায় ভারতীয় সিআইডি তদন্ত পুলিশ। কিন্তু প্রবল বৃষ্টির আঘাতে চতুর্থ দিনের মতো ব্যর্থ হয়ে অভিযান স্থগিত করে তারা। আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের তদন্তে এদিন কলকাতা গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল, নেতৃত্বে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। সকালে ঢাকা থেকে 3 সদস্যের প্রতিনিধি দল রওনা হয়। দুপুর 12টার আগেই তারা দমদম বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বেরিয়ে নিউ টাউন থানায় যান ডিবি টিম। এরপর সঞ্জীবা গার্ডেন পরিদর্শন করেন তারা। এরপরও স্থানীয় সময় বিকেল 5টায় পশ্চিমবঙ্গের সিআইডি ভবনেও যান ডিবি টিম। এর আগে বিমানবন্দর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন হারুনুর রশিদ। অনেক তথ্যই আমরা 2 দেশের আদান প্রদান আমরা করেছি। আমরা
পর্যায়ক্রমে প্রিয় ভিজিট থেকে শুরু করে আমরা সিসিটিভি অ্যানালাইজ এবং আমরা যে যে স্থানগুলি পরিদর্শন, বিভিন্ন বিষয়গুলি আমরা পরিদর্শন করার ইচ্ছা আমরা পোষণ করি। আনারের মরদেহ খুঁজে পাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন ডিবি প্রধান। আমরা মনে করি এই কলকাতা পুলিশের কাছে আমরা এসেছি, আমরা তাদের কাছে সহযোগিতা চাইব। ওই যে আমাদের দেশের আসামি যে কথাগুলি বলেছেন যে কোথায় সিসিটিভি ফুটেজগুলিতে সে কোন কোন স্থানে গিয়েছেন, এগুলি একটু আমরা যাচাই বাছাই করব। হত্যার মূল মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলেও জানান হারুনুর রশিদ। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্ল্যাক রাইস বা কালো ধান চাষ করে সফলতা পেয়েছেন কৃষক মুজিবুর রহমান। ইউটিউবে দেখে চাষাবাদ করে তার এই সাফল্য ব্যাপক সাড়া ফেলেছে মির্জাপুর এলাকায়। এই ধানের প্রতি মনের দাম প্রায় 22,000 টাকা। তার সাফল্য দেখে অনেকেই আগ্রহী হয়ে উঠছেন চাষে। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে মির্জাপুর এলাকার কৃষক মুজিবুর রহমান ইউটিউব দেখে ব্ল্যাক রাইস বা কালো ধান চাষে আগ্রহী হন তিনি। এরপর অনলাইনে অর্ডার দিয়ে বীজ সংগ্রহ করে কালো ধান চাষাবাদ শুরু করেন। বাড়ির কাছে 1 বিঘা জমিতে প্রাথমিকভাবে শুরু করেন চাষ। এখন ঘরে তোলার উপযোগী হয়েছে এ ফসল। কৃষক মুজিবুর রহমান জানান, অন্যান্য ধানের মতোই এ ধানের চাষ পদ্ধতি। 1 বিঘা জমিতে 18 থেকে 20 মণ ধানের আশা করছেন তিনি। ফলন ও বাজার দর বেশি হওয়ায় ভালো লাভের আশা তার। এই ধানটার বিষয়ে আমি যতটুক আমি দেখলাম, পোকামাকড় সেরকম নাই। ধানটা পাকিয়ে গেছে, আমার কাছে গেছে আর কি, 1 সপ্তাহের মধ্যে কেটে নেবো, যে 25 মণের নিচে হবে না। আমি লাভের এটা দেখতে পাচ্ছি। কৃষক মুজিবুরের নতুন ধরনের এই ধানের আবাদের সফলতা দেখে স্থানীয়ভাবে উদ্বুদ্ধ হচ্ছেন অনেক কৃষক। আগামীতে চাষ করতে চান তারাও। তো এই হিসাবে দেখলাম, ফলন হিসাবে এবং দাম হিসাবে যেটা আমি ধারণা করলাম যে ধানটা আবাদ করা যেতে পারে, আমি উদ্বুদ্ধ হয়েছি এবং এই ধান আমিও পরবর্তীতে করবো চিন্তা ভাবনা করেছি। স্বাভাবিক আর 5টা জাতের মতোই, চাষাবাদ খরচ বাড়তি কোনো খরচ নেই, বরঞ্চ আরো প্লাস পয়েন্ট হচ্ছে যে এর কীটনাশক খরচটা খুবই কম। ধানটা দেখতে ভালোই লাগলো এবং যে আবাদ করেছে তার মুখে শুনলাম যে ধান ফলনশীল এবং আপনার চাল বিক্রি হয় কেজিতে 800 টাকা দরে। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি এই ধানের আবাদ আমি করব। কৃষি বিভাগ বলছে, পুষ্টিগুণ সম্পন্ন ব্ল্যাক রাইস আবাদে বেশি লাভবান হওয়ায় বাড়বে এ ফসলের চাষ। আমাদের সাধারণ যে আপনার ধান থেকে চাল হয় তার থেকে তার লাভটার পরিমাণ বেশি থাকবে এবং আর দেখা গেছে যে আমাদের অনেক কৃষক ভাই এটা আগ্রহী হচ্ছে। এটা যে ঔষধি গুণাবলী সম্পন্ন একটি ফসল এবং সেটি সকলের গ্রহণের ক্ষমতাটা থাকবে। ওষুধি গুণে ভরা এই ব্ল্যাক রাইস প্রতিমনের বাজার মূল্য প্রায় 22,000 টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। দীর্ঘ 4 মাস পরে চালানো এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দখলদার ইসরায়েলের দাবি, রাফা থেকে এই হামলা চালানো হয়েছে। ফের তেল আবিবে হামলার সাইরেন। নিরাপদ স্থানে যেতে মানুষের দিক বিদিক ছুটোছুটি। আর কেউ নয়, দখলদার ইসরায়েলে হামলা চালালো হামাস। দীর্ঘ 4 মাস পর তেল আবিব সহ বেশ কয়েকটি অঞ্চলকে লক্ষ্য করে রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। ইসরায়েলে হামলার বিষয়টি নিশ্চিত করেছে হামাস। রোববার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে গোষ্ঠীটি জানায়, তাদের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড এই হামলা চালায়। ইহুদিদের গণহত্যার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয় বলে জানায় তারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, গাজার দক্ষিণাঞ্চল থেকে চালানো এই হামলায় ব্যবহার করা হয়েছে 8টি রকেট। এর মধ্যে কয়েকটি রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। হামাসের চালানো এই হামলায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এদিকে সবকিছুকে পাশ কাটিয়ে রাফাতে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়কেও আমলে নিচ্ছে না তারা। গাজা যুদ্ধ শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় 36,000 বেসামরিক ফিলিস্তিনি মারা গেছে। আব্দুল্লাল মামুন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিদ্রোহীদের অনবরত হামলায় বেশ চাপে মিয়ানমার জান্তা। হাতছাড়া হচ্ছে একের পর এক শহর ও সামরিক ঘাঁটি। সম্মুখ যুদ্ধে পিছিয়ে পড়ে বিমান হামলায় মনোনিবেশ করছে দেশটির সেনাবাহিনী। এমনকি কারাগারে থাকা নারীদেরও করছে নির্যাতন। বিস্তারিত আব্দুল্লাহ আল মামুনের রিপোর্টে।
সশস্ত্র বিদ্রোহীদের একের পর এক হামলায় নাস্তানাবুদ মিয়ানমার জান্তা। ক্রমশ সম্মুখ যুদ্ধে পিছিয়ে পড়ছেন তারা। হাতছাড়া হচ্ছে একের পর এক শহর ও সামরিক ঘাঁটি। বিদ্রোহীদের সঙ্গে পেরে না উঠে গেল কিছুদিন ধরে নিয়ন্ত্রণ হারানো এলাকাগুলোতে বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। এতে ধ্বংস হচ্ছে স্থানীয়দের বাড়িঘর, প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। জান্তা বাহিনীর হামলায় কত সংখ্যক বেসামরিক নাগরিক মারা গেছেন তার একটি চিত্র তুলে ধরেছে রিসার্চ গ্রুপ ন্যানলিন থিট অ্যানালিটিকা। এক প্রতিবেদনে গ্রুপটি জানায় ২০২৪ সালের প্রথম ৪ মাসে সামরিক বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন ৩.৫ শতাধিক বেসামরিক নাগরিক, যার মধ্যে ৬১ জনই শিশু। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৬১৩। প্রতিবেদনে আরো বলা হয়, চলতি বছরের প্রথম ৪ মাসে আকাশপথে ৮০০-এর বেশি হামলা চালিয়েছে মিয়ানমার জান্তা। এর মধ্যে সবচেয়ে বেশি হামলা চালানো হয়েছে বাংলাদেশ ঘেঁষে রাখাইনে। রাজ্যটিতে এ পর্যন্ত অন্তত ২০০ বিমান হামলা চালিয়েছে তারা। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ ১১৯টি হামলা চালানো হয়েছে সাগাইং রাজ্যে। জান্তা বাহিনীর এসব হামলায় ধ্বংস হয়ে গেছে ৫০টি ধর্মীয় অবকাঠামো, ৩৮টি স্কুল ও ১১টি হেলথ সেন্টার। এদিকে মিয়ানমারে কারাবন্দির নারী রাজনীতিকরা যৌন নিপীড়নের শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলেছে দেশটির বিভিন্ন মানবাধিকার সংগঠন। তাদের দাবি, কারারক্ষীদের হাতেই নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। এদিকে কারাগারে বন্দীদের জন্য সরবরাহ করা খাবার খাওয়ার অযোগ্য বলেও অভিযোগ করা হয়। একের পর এক এলাকার নিয়ন্ত্রণ হারানোর পাশাপাশি অর্থনৈতিকভাবেও বেশ চাপের মধ্যে রয়েছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটির গণমাধ্যম ইরাবতী বলছে, বিদ্রোহীদের হাতে বহু অঞ্চলের নিয়ন্ত্রণ চলে যাওয়ায় আন্তঃসীমান্ত বাণিজ্য কমেছে প্রায় ৪৮%। চলতি অর্থবছরের প্রথম ১.৫ মাসে দেশটির মোট বাণিজ্য কমেছে ৬.৮%, যার সরাসরি প্রভাব পড়ছে দেশটির অর্থনীতিতে। বিশ্লেষকরা বলছেন, এভাবে আয় কমতে থাকলে দেশটির সামরিক খাতে অর্থ বরাদ্দ কমাতে বাধ্য হবে জান্তা সরকার। সেক্ষেত্রে অচিরেই বিদ্রোহীদের সঙ্গে চলমান লড়াইয়ে জান্তা বাহিনী আরও কোণঠাসা হয়ে পড়বে বলে আশঙ্কা তাদের। আব্দুল্লাল মামুন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার খেলার সংবাদ। বছরের অপেক্ষার অবসান, আইপিএল এর তৃতীয় শিরোপা ঘরে তুলল কলকাতা নাইট রাইডার্স। এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে একপেশে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮ উইকেটে হারিয়েছে কলকাতা। বিস্তারিত শাহাদাত কিফাতের রিপোর্টে। অধরা শিরোপা অবশেষে ধরা দিল, কিন্তু কেটে গেছে ১০ বছর। তৃতীয় শিরোপা হাতে নিয়ে তাই উচ্ছ্বাসের উন্মাদনা কলকাতার ক্রিকেটারদের। একপেশে ফাইনালে হায়দ্রাবাদকে রীতিমতো বিধ্বস্ত করল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। শিরোপা জয়ের জন্য কলকাতার লক্ষ্য কেবল ১১৪ রান। তৃতীয় শিরোপার লক্ষ্যে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক শুরু করেন রহমানুল্লাহ গুরবাজ ও সুনীল নারায়ণ। প্রথম বলে ছক্কা হাঁকানোর পর দ্বিতীয় বলেই সাজ গড়ে ফেরেন নারায়ণ। শুরুর হতাশা কাটাতে সময় লাগেনি, রহমানুল্লাহ গুরবাজকে সঙ্গে নিয়ে ৪ ছক্কায় মাতেন ভেঙ্কটেশ আইয়ার। নবম ওভারে শাহবাজ আহমেদের দুর্দান্ত এক বলে লেগ বিফোর হন গুরবাজ, ফেরেন ৩৯ রান করে। এরপর ম্যাচ শেষ করেন ২ আইয়ার। অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে সঙ্গে নিয়ে ৫৭ বল হাতে রেখে ম্যাচ শেষ করেন আরেক প্রান্তে ৫২ রানে অপরাজিত ভেঙ্কটেশ আইয়ার। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে হতাশা শুরু করে হায়দ্রাবাদ। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় মৌসুম জুড়ে দাপট দেখানো দলটি। উইকেট পতনের মিছিলে এইডেন মার্করামের ব্যাটে আসে ২০ রান। ভরসা দিতে পারেনি মিডল অর্ডার। শেষ দিকে প্যাট কামিন্সের ২৪ রানে ভর করে ১১৩ রানের পুঁজি করে হায়দ্রাবাদ। তখনই নিশ্চিত হয়ে যায় শিরোপা ভাগ্য, যার জন্য অপেক্ষা করতে হলো ১ দশক। শাহাদাত কিফাত, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-20 সিরিজ হারে হতাশ সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানু। টি-20 ফরম্যাটে বাংলাদেশ এখনও অনেকটাই পিছিয়ে আছে বলে মনে করেন তিনি। রিফাত আঞ্জুমের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ২ ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। তবে শেষ ম্যাচ দাপটের সঙ্গে জিতে হোয়াইট ওয়াশ এড়িয়েছে শান্তর দল। শান্তদের লজ্জাজনক সিরিজ হারে এবার হতাশা প্রকাশ করেছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সংক্ষিপ্ত এই ফরম্যাটে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে বলে মনে করেন তিনি। প্রথম 2টা ম্যাচ হারা কিন্তু হতাশাজনক।
এই পারফরমেন্সটা কিন্তু কেউ এক্সপেক্ট করেনি। টি-20 এমন একটা খেলা, এখানে কিন্তু হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটা মুহূর্তে মোমেন্টাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইম্প্যাক্টটা আপনি রাইট জায়গায় করছেন কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। টি-20 ফরম্যাটে কিন্তু আমাদের যে স্ট্যান্ডার্ড, আমরা কিন্তু এই জায়গায় কিন্তু অনেক পিছিয়ে আছি, এটা কিন্তু মানতে হবে। বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে র্যাঙ্কিংয়ের তলানির দল নেদারল্যান্ডস আর নেপাল। তাদের বিপক্ষে সতর্ক থাকার তাগিদ নান্নুর। তার আগে অবশ্য শ্রীলঙ্কা ম্যাচটাকে গুরুত্ব দিচ্ছেন তিনি। এই দুটো দলকে নিয়ে চিন্তা করবেন না আপনি। ফার্স্ট ম্যাচ শ্রীলঙ্কা থেকে শুরু করে প্রতিটা ম্যাচই ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা ম্যাচে আমাদের বাংলাদেশের অবশ্যই জেতার পার্সেন্টেজ আমি সবচেয়ে বেশি দেখতেছি, এবং যদি বেস্টটা যদি রাইট জিনিস রাইট টাইমে যদি করতে পারে, ইনশাআল্লাহ আপনাদের ফার্স্ট ম্যাচ থেকে আমরা ভালো কিছু দেখব। মূল লড়াইয়ের আগে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সেখানেই ভুল শুধরে বিশ্বকাপে ভালো শুরুর প্রত্যাশা নান্নুর। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। এ পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল। সকাল পর্যন্ত শক্তি ধরে অতিক্রম করবে স্থলভাগ। পরিস্থিতি মোকাবিলায় নানা প্রস্তুতি। ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত, উড়ে গেছে ঘরের চালা। পটুয়াখালী ও সাতক্ষীরায় 2 জনের মৃত্যু। আমি আমার জীবনে এরকম ঘূর্ণিঝড় কখনো দেখিনি। প্রচুর ঝড় বৃষ্টি, তাই আশ্রয়কেন্দ্রে আছি, এখন নিরাপত্তায় আছি। কৃষি জমি ও জলাশয় দখলে মেতেছে নর্থ সাউথ গ্রুপ। বালু ভরাট করে প্লট বিক্রি। বিশেষ বাহিনীর ভয়ে প্রতিবাদের সাহস পান না এলাকাবাসী। অর্থ সংকটের মধ্যে ডিসি ইউএনওদের জন্য কেনা হচ্ছে বিলাসবহুল গাড়ি। খরচ 381 কোটি টাকার বেশি। সরকারকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ। এবং একের পর এক বেরিয়ে আসছে বেনজিরের সম্পদ। 119 স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ আদালতের। ক্রোক প্রক্রিয়া শুরু করেছে দুদক। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল।